আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন যোগান রেখা। তো আমরা আগেই জানবো যে ফার্মের যোগান রেখাটা আসলে কি। যোগান রেখা আমরা জানি যে কোনো দ্রব্যের যদি দাম বৃদ্ধি পায় তাহলে তার যোগানের পরিমাণ বৃদ্ধি পাবে, এবং দাম যদি হ্রাস পায় তাহলে যোগানের পরিমাণ কি হবে? হ্রাস পাবে। যেহেতু দাম বৃদ্ধির সাথে যোগানের যোগানের পরিমাণের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা হচ্ছে সমমুখী সম্পর্ক বা সরাসরি সম্পর্ক বা ধনাত্মক সম্পর্ক, আমরা যাই বলি না কেন। যেহেতু এই ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, এই কারণে যোগান রেখাটা সাধারণত বাম দিক হতে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। তো এক্ষেত্রে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেহেতু দাম স্থির, আমার যেহেতু ভারসাম্য অবস্থা, দাম হচ্ছে পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর ইকুয়াল টু এম সি। তো সেক্ষেত্রে দামের বিভিন্ন পরিবর্তনের ফলে যোগানের যে কী কী পরিবর্তনটা হবে বা কীভাবে পরিবর্তনটা হবে, সেই পরিবর্তনটা আমরা চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। তো আমি যদি প্রথম চিত্রটা আঁকি, আমরা একইভাবে চিত্রটা আঁকার চেষ্টা করবো, একই লেন্থ বরাবর স্কেল দিয়ে যখন আঁকবো চিত্রটা আরও সোজা হবে। তো এক্ষেত্রে আমি কিউ বা পরিমাণ, এক্ষেত্রে কোয়ান্টিটি বা পরিমাণ দিয়ে দিলাম। এর লম্ব কি নির্দেশ করতে হচ্ছে? দাম, আয় এবং ব্যয়। আর যোগানের খ চিত্রে, এটা আমরা ক চিত্র নাম দিলাম, ক চিত্র, এটা হচ্ছে খ চিত্র, প্রাইস বা দাম নির্দেশ করলাম। তো প্রথমে আমি যে চিত্রটা আঁকবো সেটা হচ্ছে, প্রথমে আমি দাম রেখাটা অঙ্কন করি। এই রেখাটা হচ্ছে পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর। তো এরপরে আমি পরবর্তী, যেটা আমি পি জিরো দ্বারা প্রকাশ করলাম। তো দাম যদি আমার বৃদ্ধি পায়, পরবর্তী দাম রেখাবে পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর। তো এক্ষেত্রে আমার ব্যয়ের পরিমাণটা যদি আমি নির্দেশ করি, এ ভিসি, এবং পরবর্তী ব্যয় রেখা যদি আমি নির্ণয় করি, পরবর্তী ব্যয় রেখা হচ্ছে এসি। তো এক্ষেত্রে আমার এমসি রেখা হবে এমসি রেখা। তো পরবর্তী, এটা আমি যে দাম রেখা পি অন দিলাম, এবং পি টু দাম রেখা, যেটা পি টু দাম রেখা আমি নির্ণয় করলাম, এই যে আমার এখানে রাখলাম পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর। এরপরে যদি পরবর্তী, যেমন দাম বৃদ্ধি করার পরে পি থ্রিতে আমি যাই, পি থ্রিতে আমার দাম রেখা হবে হচ্ছে একইভাবে পি আর ইকুয়াল টু এম আর, যেটা আমি পি থ্রি দ্বারা নির্দেশ করলাম। এক্ষেত্রে কোয়ান্টিটি পরিমাণগুলো আমি দেখব। তো একইভাবে হচ্ছে আমি এই দাম রেখাগুলো যদি আমি অঙ্কন করতে যাই, তো সেক্ষেত্রে আমার যে পরিমাণগুলো আমি দেখব, যেমন কিউ ওয়ান, এই বরাবর আমি যদি টান দেই, সেটা হচ্ছে আমার যেহেতু দাম পি ওয়ান, তাহলে এখানে পরিমাণ হবে কত? যোগানের পরিমাণ হবে কিউ ওয়ান। পরবর্তী পরিমাণ হচ্ছে কিউ টু, এবং এর পরবর্তী যেটা, সেটা হচ্ছে কিউ থ্রি। তাই আমি দেখলাম কিউ ওয়ান, কিউ টু, এবং এটা হচ্ছে কিউ থ্রি। তো এই বরাবর যদি আমি খ চিত্রটা অঙ্কন করি, খ চিত্রের এই বিন্দুগুলোর আমি নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে ই বিন্দু, এফ বিন্দু, জি বিন্দু, এইচ বিন্দু। এবং এই বরাবর যদি আমি চিত্রগুলো আঁকি, যেমন আমার ক চিত্রে ই হচ্ছে আমার, যেমন আমার ভারসাম্যের শর্তগুলো হচ্ছে কি, ভারসাম্যের প্রথম শর্তটা হচ্ছে, প্রথম শর্ত পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর ইকুয়াল টু এমসি, এবং দ্বিতীয় শর্তটি হচ্ছে এমসি রেখার ঢাল গ্রেটার দ্যান এম আর রেখার ঢাল। তো প্রথম শর্তে আমার যেটা আছে পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর ইকুয়াল টু এমসি। তো এই যে আমার ই বিন্দুতে ভারসাম্য অর্জন হয়েছে ঠিকই, কিন্তু ই বিন্দুতে যোগান হবে না বা পণ্য উৎপাদন হবে না। তো
পণ্য উৎপাদন না হলে আলটিমেটলি আমার যোগানের পরিমাণও হবে না বা যোগানও হবে না। কেন হবে না? যেমন যোগান যেখান থেকে শুরু হয় সেখান থেকেই আসলে আমার খরচের পরিমাণটা শুরু হয়। যেমন আমরা জানি এসি ইকুয়াল টু এ এফ সি প্লাস এ ভি সি। এই এএফসি প্লাস এবিসি এসির পরিমাণটা হবে আমার এই স্থির খরচ এবং ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল খরচ, যেমন অ্যাভারেজ ফিক্সড কস্ট বা গড় স্থির ব্যয় এবং অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট বা গড় পরিবর্তনশীল ব্যয়। এই স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় এই দুই ব্যয়ের সমন্বয়ে আমরা গড় ব্যয়টা পাবো। তো এই গড় ব্যয় যখন আমি করতে যাব তখন যেহেতু আমার খরচ তখনই পরিবর্তনশীল খরচটা তখনই শুরু হয় যখন উৎপাদন কার্যক্রম শুরু হয় বা পণ্য উৎপাদন শুরু হয়, যখন আর যদি পণ্য উৎপাদন যেখানেই শুরু হবে সেখান থেকে আসলে উৎপাদনের পরিমাণটা শুরু হবে। তো এক্ষেত্রে আমার এবিসি রেখা আমার যে বিন্দু স্পর্শ করে গেছে সে বিন্দুটা হচ্ছে এফ বিন্দু। অতএব আমার এই এফ বিন্দু থেকেই আমার যোগানের পরিমাণটা শুরু হবে। তো এটাকে আমি নির্দেশ করতে পারি হচ্ছে যেমন পি অন দ্বারা, আমি এটা নির্দেশ করতে পারি কিউ ওয়ান দ্বারা। এই বিন্দুটা আমি নাম দিয়ে দিলাম, যেহেতু এখানে এফ বিন্দু আছে তো এটা আমি দিতে পারি এফ প্রাইম। তো পরবর্তীতে যে এসি রেখা, এক্ষেত্রে আমার ফার্ম লোকসান সহ লোকসান দিয়ে উৎপাদন চালিয়ে যাবে। এখানে লোকসান হবে ঠিকই, যেহেতু ব্যয় বেশি আমার, এখানে হচ্ছে আমার গড় ব্যয় বেশি, অবশ্যই এখানে আমার লোকসান হবে। তো লোকসানের সম্মুখীন হওয়ার পরেও ফার্ম উৎপাদন চালিয়ে যাবে কোন বিন্দুতে? সেই এফ বিন্দুতে। তো এরপর আসে হচ্ছে পরবর্তী যে বিন্দুটা, দাম যদি আমি আরো বৃদ্ধি করি তাহলে পরবর্তী যে রেখাটা হবে সেটা হচ্ছে গিয়ে এটা আমরা কিউ টু বিন্দু দিতে পারি। এখানে এখানে আমার স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন হয়েছে। যেমন কারণ হচ্ছে যেমন আমরা স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্যের শর্ত জানি, যেখানে আয় এবং ব্যয় পরস্পর সমান থাকবে। তো যে এই এ আর বা দাম রেখা বা এম আর যে প্রান্তিক আয় রেখা, এই আর হচ্ছে কি রেভিনিউ বা আয় রেখা, আর এখানে ছি হচ্ছে কস্ট বা ব্যয় রেখা। যেহেতু এই আয় রেখা এবং ব্যয় রেখা দুটো যে বিন্দুতে স্পর্শ করবে সেখানেই আমার ভারসাম্য অর্জন হবে। তো এই যে বিন্দুতে আমার স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন হয়েছে, অর্থাৎ ফার্মটি স্বাভাবিক মুনাফা নিয়ে ভারসাম্যে উপনীত হয়েছে। তো এই বিন্দুটা যেহেতু আমি জি বিন্দু দ্বারা প্রকাশ করেছি ক চিত্রে, তো খ চিত্রে আমি এই একই বিন্দু জি প্রাইম বিন্দু দ্বারা প্রকাশ করলাম। তো পরবর্তী আমি যদি এইচ বিন্দুতে যাই, আমি যদি দাম আরও বৃদ্ধি করি, দাম বৃদ্ধি করে যদি আমি এটা আগের রেখাটা আমি পি টু দ্বারা প্রকাশ করলাম, এবং দাম যদি আমি আরও বৃদ্ধি করি পি থ্রিতে যাই, তাহলে আমার পরবর্তী দাম রেখা হবে হচ্ছে এটা, যেটা কিউ থ্রি দ্বারা আমি প্রকাশ করলাম। তো এই এইচ বিন্দুতে ফার্মটি অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্যে উপনীত হয়েছে, কারণ এখানে যে আমার ব্যয় বা কস্ট, সেই কস্ট হচ্ছে আমার এই পর্যন্ত, এতটুকু হচ্ছে আমার ব্যয়, এবং আয় হচ্ছে আমার এইচ বিন্দু পর্যন্ত। তো ব্যয়ের থেকে আয়ের পরিমাণটা বেশি হয়ে যাওয়ার কারণে তো জি বিন্দু পর্যন্ত আমার ব্যয় নির্দেশ করলো এবং এইচ বিন্দুতে আমার হচ্ছে আয় নির্দেশ করতেছে। যেহেতু ব্যয়ের থেকে আয়ের পরিমাণটা বেশি, অবশ্যই সেখানে আমার অস্বাভাবিক মুনাফা সহ লাভের পরিমাণটা বেশি থাকবে, অর্থাৎ অস্বাভাবিক মুনাফা সহ সে ভারসাম্যে উপনীত হবে বা অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন করবে। তো সেই বিন্দুটা আমি যেহেতু ক চিত্রে এইচ বিন্দু দ্বারা প্রকাশ করেছি এবং খ চিত্রে আমি এইচ প্রাইম বিন্দু দ্বারা প্রকাশ করলাম। এখন খ চিত্রের এই এফ বিন্দু, এফ প্রাইম বিন্দু, জি প্রাইম বিন্দু এবং এইচ প্রাইম বিন্দু, এই বিন্দু তিনটা যোগ করে যে রেখাটা পেলাম, যে বিন্দুগুলো যোগ করে যে রেখাটা পেলাম সেই রেখাটা হচ্ছে এস এবং এস প্রাইম রেখা, অর্থাৎ যোগান রেখা। তো এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, ক চিত্রে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সমন্বয় আমরা খ চিত্রে যেই বিন্দুগুলো পেলাম, এই বিন্দুগুলো যোগ করার মাধ্যমে যে রেখা পেলাম সেই রেখাটা হচ্ছে কি যোগান রেখা। তো এখানে প্রথমে দাম পি ওয়ান শূন্য থেকে পি ওয়ান পর্যন্ত হয়েছে, তো এই পি ওয়ান থেকে পি টু পর্যন্ত আমি যখন দাম বৃদ্ধি করলাম তখন একইভাবে আমার যোগানের পরিমাণও বৃদ্ধি পেলো, এবং দাম পি টু থেকে যখন আমি পি থ্রিতে উপনীত করলাম বা দাম বৃদ্ধি করলাম তখন আমার পরিমাণ বা যোগানের পরিমাণটা কি বৃদ্ধি পেলো। এভাবে এফ প্রাইম, জি প্রাইম এবং এস প্রাইম বিন্দুগুলো যোগ করে যে রেখাটা পেলাম সেটা হচ্ছে কি যোগান রেখা, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সমন্বয় আমি যে যোগান রেখাটা পেলাম সেটাকে বলা যাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন যোগান রেখা। তো এটা আমরা কিভাবে শর্তের মাধ্যমে একটু দেখি যে আমরা লেখার যখন এই চিত্র দুটোর ব্যাখ্যা দেব অবশ্যই চিত্র দুটোর নাম লিখবো, যে চিত্র পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন যোগান রেখা অঙ্কিত হয়েছে, বা চিত্র পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন যোগান রেখা। তো এক্ষেত্রে আমার কি হয়েছে, এক্ষেত্রে শর্ত যেটা আমি যদি দেখি, যেমন দামের সাথে এবিসির আমি সম্পর্ক করবো, যেমন দাম এবং এবিসি আমি লিখলাম। তো
তো এই দাম এবং খরচের যে সম্পর্কটা, এই সম্পর্কটা এখানে যে প্রকাশ করলো দাম এবং এবিসি পরস্পর সমান। অর্থাৎ এখানে আমার যে কাজটা হচ্ছে দাম এবং এবিসি সমান হওয়ার কারণে এখানে ফার্ম লোকসান দিয়ে উৎপাদন করবে। তো 2 নম্বরে আমি পরবর্তী দেখি, যেমন পি ইকুয়াল টু এসি। এই বিন্দুতে যেটা আমি জি বিন্দু দ্বারা প্রকাশ করলাম, এখানে স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য হয়েছে। এবং যদি আমি পি গ্রেটার দ্যান এসি বা এইচ বিন্দু যেটা আছে, এইচ বিন্দুতে সেখানে হচ্ছে কি আমার অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন হয়েছে। তো এইভাবে আমি শর্ত চিহ্ন যদি আমার ব্যাখ্যার ভিতরে লিখে দিতে পারি, তাহলে প্রশ্নের মানটা আরও ভালো হয়। তো আমরা আশা করছি সবাই বুঝতে পেরেছি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।